হ্যালো ডেয়ারি স্টুডেন্টস, গুড মর্নিং সকলকে। কেমন আছো ডেয়ারি স্টুডেন্টস? 62 নম্বর পর্ব জিকেজিএস এর প্র্যাকটিস ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সেশন প্রতিদিন আলোচনা করি তোমাদের সঙ্গে সকালে। তো সেশনটিতে যারা যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো একটু শেয়ার করো এবং লাইক করতে ভুলবে না ক্লাসটিতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। চলো শুরু করি আজকের পর্বটি। আজ হচ্ছে আমাদের 62 নম্বর 62 নম্বর পর্ব। আজ আমরা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নটির প্রথম প্রশ্ন আমরা দেখব আজকের সেশনে, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রথম 100% জৈব কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে? ভারতের 100% জৈব কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের 100% জৈব কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপটা তোমরা নিশ্চয়ই জানো। লাক্ষাদ্বীপ হচ্ছে একটা প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ। লাক্ষাদ্বীপ কোথায় আছে? এর অবস্থান যদি আমরা দেখি, ভারতের একটা ইউনিয়ন টেরিটরি। ভারতের পশ্চিমে অবস্থিত আছে আরব সাগর। তো সেই আরব সাগরে বা অ্যারাবিয়ান সিতে আমরা দেখতে পাই লাক্ষাদ্বীপটা। গুড। আচ্ছা, লাক্ষাদ্বীপের রাজধানী থেকে আমাদের প্রশ্ন দিতে পারে, লাক্ষাদ্বীপের রাজধানী শহরের নাম কি বা রাজধানীর নাম কি? ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি। ওকে, চলো এর পরের প্রশ্ন হচ্ছে কোবরা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? মাফ করবে, কোরবা কয়লা খনি, কোবরা নয়, কোরবা। কোরবা কয়লা খনি বা কোল মাইন সিচুয়েটেড ইন হুইচ স্টেট? এটা অবস্থিত ছত্তিশগড় রাজ্যে। কোরবা কয়লা খনি। প্রখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? বিখ্যাত এবং খুবই উল্লেখযোগ্য প্রখ্যাত একজন সেতার বাদক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। তিনি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞের শিষ্য। তিনি কে? আলাউদ্দিন খাঁ, এনায়েত খাঁ, আলী আকবর খাঁ, বিসমিল্লা খান। তো এদের ভিতরে কার শিষ্য ছিলেন বিখ্যাত সেতার প্লেয়ার পণ্ডিত রবিশঙ্কর? পণ্ডিত রবিশঙ্কর ডিয়ার স্টুডেন্টস কার শিষ্য ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর ছিলেন ডিয়ার স্টুডেন্টস পণ্ডিত আলাউদ্দিন খান বা উস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য। রবিশঙ্কর সম্পর্কে একটা জিনিস দেখো, রবিশঙ্কর তিনি কিন্নর স্কুল অফ মিউজিক স্থাপন করেছিলেন। বোম্বেতে একটা স্থাপন করেছিলেন, বোম্বেতে ও লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেস কোথায়? লস অ্যাঞ্জেলস কোথায় অবস্থিত? ইউএসএ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং ভারতের বোম্বেতে কিন্নর স্কুল অফ মিউজিক স্থাপন করেছিলেন সেতারবাদক রবিশঙ্কর। রবিশঙ্কর ওয়াজ দ্য ভেরি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য গ্রামি অ্যাওয়ার্ড ইন 1968। লোকসঙ্গীতের জন্য বা তার সঙ্গীত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পণ্ডিত রবিশঙ্কর প্রেস্টিজিয়াস সঙ্গীত ক্ষেত্রে বা মিউজিক ক্ষেত্রে দেওয়া একটা অ্যাওয়ার্ড, নাম হচ্ছে গ্রামি অ্যাওয়ার্ড। সেই গ্রামি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, দ্য ভেরি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য গ্রামি অ্যাওয়ার্ড। কবে জিতেছিলেন? 1968-এ। তিনি 5টি গ্রামি পুরস্কার জিতেছিলেন। এটাও জেনে রাখবে কতগুলি তিনি গ্রামি পুরস্কার জিতেছিলেন ভারত থেকে। তিনি কিন্তু সর্বোচ্চ গ্রামি পুরস্কারের বিজেতা। 5টি গ্রামি পুরস্কার তিনি জেতেন। 1999 সালে পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 1999 সালে ভারতরত্ন পান বিখ্যাত সেতারবাদক রবিশঙ্কর। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেমন ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন, তেমন ফ্রান্সের বা ফরাসি সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে কি দ্য ওয়ার্ল্ড লিজিয়ন অব, দ্য অ্যাওয়ার্ড লিজিয়ন অব। এটা পেয়েছিলেন 2000 সালে তিনি, 2000 সালে। গুড। সিন্ধু সভ্যতা পতনের সম্ভাব্য কারণ কি? সিন্ধু সভ্যতা কি কারণে ধ্বংস হয়েছিল বা সিন্ধু সভ্যতার পতনের আসল কারণ কি ছিল? সিন্ধু সভ্যতা পতনের আসল কারণ ছিল বন্যা ও পরিবেশগত পরিবর্তন। বন্যা ও পরিবেশগত পরিবর্তন।
চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময়ে পৌঁছায়? চাঁদের আলোটা পৃথিবীর বুকে কতটা সময়ে পৌঁছায়? চাঁদের অবশ্য নিজস্ব কোনো আলো নেই, এটা সূর্যের আলোতেই আলোকিত হয়। তো সেই চাঁদের যে আলোটা রিফ্লেক্ট হয়, সেই আলোটা পৃথিবীতে রিফ্লেক্ট হয়ে কতটা সময়ের মধ্যে আসে? অ্যান্সার হচ্ছে 1.3 সেকেন্ড, 1.3 সেকেন্ডের মধ্যে, বা 3 থেকে সামথিং কিছু হবে, এই সময়ের মধ্যে চাঁদের আলো পৃথিবীতে এসে পৌঁছায়। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সূর্যের আলো কত সময়ে পৃথিবীতে এসে পড়ে? সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? অ্যান্সার হচ্ছে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে কতটা? একদমই এক্সাক্ট হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড সামথিং সময় লাগে। কত সময়? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। এর ভিতরে একটা জিনিস দেখো, 8 মিনিট 20 সেকেন্ডটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, তাহলে কতটা হচ্ছে? এটাকে আমরা 500 সেকেন্ড বলতে পারি। তো কিছু কিছু সময় তোমরা অপশানে মিনিট না পেয়ে ডাইরেক্ট সেকেন্ডে পেতে পারো এটা। তো 500 সেকেন্ড সময় লেগে থাকে এটাকে যদি আমরা ভেঙে থাকি। দেখো 8 মিনিট, এটাকে যদি 60 দিয়ে আমরা গুণ করি 8 মিনিটটাকে, তাহলে কত হচ্ছে? 480 এবং প্লাস 20 সেকেন্ড, তো হচ্ছে কত? 500 সেকেন্ড। 500 সেকেন্ড সময় লাগে পৃথিবীতে সূর্যের আলো আসতে। নেক্সট, কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? কাকড়াপাড় হচ্ছে একটা অ্যাটমিক পাওয়ার স্টেশন। এটা ভারতের কোন স্থানে, কোন শহরে অবস্থিত? এখানে কোনো রাজ্য জানতে চাইনি, ডাইরেক্ট শহরের নাম চেয়েছে। কাকড়াপাড় অবস্থিত আছে সুরাট শহরে। সুরাটটা কোথায়? এটা গুজরাটের একটা শহর, তাই না? গুজরাটে অবস্থিত আছে সুরাট শহর। আচ্ছা বলো তো দেখি, এই সুরাট এটা গুজরাটে একটা নদীর তীরে আছে। কোন নদীর তীরে? সুরাট কোন নদীর তীরে আছে? তো আমাদের জানতে হবে এটা হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। তাপ্তি নদীর তীরে অবস্থিত আছে সুরাট। আরো একটা জিনিস দেখো, এই সুরাটকে কিন্তু ভারতের বলা হয়ে থাকে হীরের শহর। সুরাট ভারতের হীরের শহর হিসাবে পরিচিত। গুড। এর পরের প্রশ্ন যাওয়ার আগে আরো একটা লিস্ট তোমাদের দিয়ে দিই। দেখো আমাদের ভারতের গুরুত্বপূর্ণ কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম, যেমন তারাপুর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তারাপুরে অবস্থিত তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা মহারাষ্ট্র রাজ্যের মধ্যে পড়ে থাকে। এটা 1969 সালে স্থাপিত হয়েছিল। এটাও একটু জেনে রাখতে হবে, ভারতে প্রথম কবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়? 1969-এ। এছাড়া রাওয়াতভাটা বা রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে আছে। রাজস্থানের কোটা শহরে আছে, এটা একটু মনে রাখবে। কোথায় আছে? কোটা শহরে আছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। কাকড়াপাড়টা তো এক্ষুনি বললাম, সুরাটে অবস্থিত গুজরাটের। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে এবং কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তামিলনাড়ুতে। তো ভারতের উল্লেখযোগ্য কয়েকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম লিখে দিলাম আমি এখানে, যতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা একটু বাড়িতে পড়বে। যে কোনো একটা থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। নারোরাটা খুবই ইম্পর্টেন্ট। নারোরা, রাওয়াতভাটা, কাকড়াপাড় মোস্ট ইম্পর্টেন্ট, এই কয়েকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
নেক্সট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু আমাদের ভারতীয় যে রিজার্ভ ব্যাংক আছে এখানে একজন করে গভর্নর থাকে এবং কিছু ডেপুটি গভর্নর থাকে। ডেপুটি গভর্নর। আরবিআই এর কিছু ডেপুটি গভর্নর থাকে এবং একজন গভর্নর থাকে। আরবিআই এর বর্তমান গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। কয়েকদিন আগেই তিনি অ্যাপয়েন্ট হয়েছিলেন। তিনি হচ্ছেন 26তম গভর্নর, এটা একটু জেনে রাখতে হবে। তার সঙ্গে বর্তমানে আরবিআই 3টি কিন্তু ডেপুটি গভর্নর আছে। কে কে, নামগুলো একটু জেনে রাখো। একটা হচ্ছে এম রাজেশ্বর রাও। রাজেশ্বর রাও ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে যুক্ত আছে। এরপরে আর কে আছে আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে? এক মিনিট, স্বামীনাথন জে। স্বামীনাথন জে। এছাড়া আরো একজন ব্যক্তির নাম আমাদের পড়তে হয় এখান থেকে, তিনি হচ্ছেন টি রবিশঙ্কর। টি রবিশঙ্কর। এই 3জন বর্তমানে আরবিআই এর কিন্তু ডেপুটি গভর্নর পদে আছেন। ওকে, অল রাইট। এবং এমডি পাত্র বলে আরেকজন ছিল, কিন্তু তিনি বর্তমানে নেই। তো এই কয়েকজন আরবিআই এর বর্তমান ডেপুটি গভর্নর পদে আছেন। এরপরের প্রশ্ন, তোফু কিসের থেকে তৈরি হয়? তোফু এটা কিসের থেকে তৈরি হয়? আচ্ছা, ফার্স্ট বলে রাখি তোফুটা কি। তোফু কারোর নাম নয়, তোফু হচ্ছে অ্যাকচুয়ালি একটা খাদ্যের নাম। তোফু হচ্ছে একটি খাদ্য বা ফুড আইটেম। তো তোফু এটা কিসের থেকে তৈরি হয়? কোক থেকে তৈরি হয়। সয়াবিনের দই, মানে সয়াবিন পিষে সেখান থেকে দুধ বার হয়ে থাকে সয়াবিন থেকে, তোমরা যদি না জানো। এবং সয়াবিন থেকে কিন্তু এক ধরনের দই তৈরি হয়ে থাকে, দই বা পনির টাইপের একটা ধরনের শক্ত পদার্থ তৈরি হয়ে থাকে। আর ছাগলের দুধের দই নাকি কালো কফি। আসলে কি তোফু? তোফু হচ্ছে সয়াবিনের দুধের দই। কিসের দই? সয়াবিন বলে যে তোমার সবজিটা আছে, বা সয়াবিন বলে যে তোমার দানাগুলো থাকে, সেই খাদ্যশস্য বা সয়াবিন থেকে কিন্তু তৈরি। সয়াবিনটা অ্যাকচুয়ালি খাদ্যশস্য নয়, তৈলবীজ হিসাবে ধরা হয় থাকে সয়াবিনটাকে। তো এখান থেকে কিন্তু আমরা তোফু পেয়ে থাকি, যেটা এক ধরনের দইয়ের মতো দেখতে হয়ে থাকে, খাওয়া হয় এটাকে। কিউ&এ গ্রন্থের রচয়িতা হলেন। কিউ&এ শীর্ষক গ্রন্থটি কে লিখেছেন? কিউ&এ, কিউ&এ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, তাই না? তো এই গ্রন্থের রচয়িতাকে দেখো, এই গ্রন্থটা খুবই কিন্তু উল্লেখযোগ্য গ্রন্থ, কারণ এই গ্রন্থের উপরে ভিত্তি করে কিন্তু একটা সিনেমা তৈরি হয়েছিল। নাম কি তার? এই গ্রন্থের উপর একটি সিনেমা তৈরি হয়, যে সিনেমাটা পরবর্তীতে অস্কার পেয়েছিল। ওকে, যে সিনেমাটা পরবর্তীতে অস্কার পেয়েছিল, সেই সিনেমাটির নাম কি জানো? নাম হচ্ছে স্ল্যামডগ মিলিয়নিয়ার। স্ল্যামডগ মিলিয়নিয়ার। ওকে, গুড, এটা একটু জেনে রাখতে হবে। স্ল্যামডগ মিলিয়নিয়ার 2009 সালে অস্কার পায়, এবং এখান থেকে এআর রহমান তিনি অস্কার পেয়েছিলেন, 2টো অস্কার পেয়েছিলেন, তাই না? আচ্ছা, স্ল্যামডগ মিলিয়নিয়ারের পরিচালক কে ছিল এটাও একটু জেনে রাখো, সকলে কমেন্ট করো। এর পরিচালক কে ছিল? এর পরিচালক কে ছিল? এর পরিচালক ছিল ড্যানি বয়েল। ড্যানি বয়েল তৈরি করেছিলেন স্ল্যামডগ মিলিয়নিয়ার। তো এবারে প্রশ্ন হচ্ছে, এই স্ল্যামডগ মিলিয়নিয়ার এই গ্রন্থটির কে লিখেছিলেন? যে গ্রন্থ, মাফ করবে, কিউ&এ শীর্ষক গ্রন্থটি কে লিখেছিলেন যার উপরে ভিত্তি করে একটা অস্কার জয়ী সিনেমা তৈরি হয়েছিল? সেটা হচ্ছে, লেখক ছিল বিকাশ স্বরূপ। কিউ&এ গ্রন্থের রচয়িতা বিকাশ স্বরূপ। মিল্ক অফ লাইম কাকে বলা হয়? মিল্ক অফ লাইম এটা আমরা কাকে বলে থাকি? CaOH2NaOH আর CuSO4।
10টি বা 10 নম্বর প্রশ্নে আমরা আছি। তো ক্লাসে সকলে একটা করে লাইক করে ফেলো। মিল্ক অফ লাইম কাকে বলা হয়ে থাকে? মিল্ক অফ লাইম বলা হয় CaOH2। এটাকে আমরা যদি বলে থাকি, এটাকে বলা হয় ক্যালসিয়াম। এর রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাকে মিল্ক অফ লাইমও বলা হয়। আজকের হোমওয়ার্ক থাকবে ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? বিস্ফোরক একটা ডিনামাইট, এটা কে আবিষ্কার করেন? কমেন্ট করবে, অবশ্যই সকলে এটা জানাবে। চলো পরের প্রশ্নে আমরা আসি। তার আগে তোমাদের বলবো, সকলে যারা লাইক করনি ক্লাসে, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। ক্লাসে ফটাফট সকলে একটা করে লাইক করে ফেলো দ্রুত। ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? ভারতের সব থেকে দীর্ঘ দূরে যাওয়া রেলপথ কোনটি? ভারতের সব থেকে দীর্ঘতম রেলপথ হচ্ছে ডিব্রুগড়। ডিব্রুগড় শহরটা অসমে আছে। তো অসমের ডিব্রুগড় থেকে ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী শহর। তো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী হচ্ছে ভারতের দীর্ঘতম রেলপথ। এই যে রেলপথটা আছে, এখানে যে এক্সপ্রেস বা এখানে যে ট্রেনগুলো চলে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিবেক এক্সপ্রেস। এটাকে কি বলা হয়? বিবেক এক্সপ্রেস। তো বিবেক এক্সপ্রেস এটা হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম রেল এক্সপ্রেস। গুড। আচ্ছা, আরেকটা জিনিস বলো এখান থেকে, ভারতের যদি বলা হয় দীর্ঘতম প্ল্যাটফর্ম কি? ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্মের নাম কি? অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে হুবলি, মাফ করবে, হুবলি, যেটা কর্ণাটকে অবস্থিত আছে। কর্ণাটকের হুবলি রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা ভারতের সব থেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। প্রায় 1.5 কিমি দৈর্ঘ্য হচ্ছে হুবলি রেলওয়ে প্ল্যাটফর্মের, যেটা কর্ণাটকে আছে। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটা বিহারে আছে। বিহারে অবস্থিত আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো এই বিহারটা একটা সময়ে পাল রাজত্বের মধ্যে কিন্তু আসতো, পাল বংশের রাজত্বকালের মধ্যে আসতো। তো পাল বংশের একজন শাসক ছিলেন ধর্মপাল, তিনি স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। স্টেপস তৃণভূমি পাওয়া যায় কোথায়? স্টেপ তৃণভূমি পাওয়া যায় এশিয়া ও ইউরোপে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ভারত। কোথায় পাওয়া যায়? ওকে, উত্তর কি হবে? স্টেপস তৃণভূমি আমরা কোথায় পাই? এশিয়া ও ইউরোশীয় অঞ্চলে পাওয়া যায় স্টেপস তৃণভূমি। চলো কিছু গুরুত্বপূর্ণ তৃণভূমি দেখে রাখো। যেমন প্রেইরি তৃণভূমি মোস্ট ইম্পর্টেন্ট, এটা পাওয়া যায় রকি পর্বতের পূর্ব ঢালে পাওয়া যায় এই প্রেইরি তৃণভূমি অঞ্চল, যেটা উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে পড়ে। পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকাতে দেখা যায়। দুটোই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু প্রেইরি এবং পম্পাস দুটোই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া পুস্তাস তৃণভূমি দেখা যায় হাঙ্গেরিতে, ইউরোপের হাঙ্গেরিতে। ডাউন্স তৃণভূমি দেখা যায় অস্ট্রেলিয়াতে। ভেল্ড তৃণভূমি আমরা দেখতে পাই দক্ষিণ আফ্রিকাতে। ক্যাম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় ব্রাজিলে। ব্রাজিলটা কোথায়? দক্ষিণ আমেরিকার মধ্যেই একটা দেশ, দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ হচ্ছে ব্রাজিল, সেখানে আমরা দেখতে পাই ক্যাম্পাস তৃণভূমি অঞ্চল। এছাড়া সাভানা দেখা যায় ব্রাজিল অঞ্চলে, সাভানা দেখতে পাওয়া যায়। আফ্রিকার অনেক অঞ্চলে সাভানা দেখতে পাওয়া যায়। তো এই দুটো কিন্তু বা এই কয়েকটা একটু দেখে রাখবে তোমরা। এরপরে দেখি আমরা, কোন আলো সংকেত বিপদ বোঝায়? কোন আলোর সংকেতটি বিপদ বুঝিয়ে থাকে?
দেখবে রেলওয়ে স্টেশন, তারপরে বিভিন্ন রোডের যে ট্রাফিক লাইটগুলো হয় সেখানে লাল আলোর ব্যবহার করা হয়। লাল আলোর অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় বিপদ সংকেত বোঝাতে। তো লাল আলো এটা বিপদ সংকেত হিসাবে ব্যবহৃত হয়, কারণ লাল আলো যদি আমরা দেখি এর হচ্ছে কি লাল আলোর বিক্ষেপণ বিক্ষেপণ কম হয়ে থাকে লাল আলোর খুবই। এছাড়া লাল আলোর কি হয়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হয়ে থাকে। তো লাল আলো অনেক দূর থেকে দেখা যায়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুবই দীর্ঘতম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে, আর বিক্ষেপণ অনেক কম হয়ে থাকে। নেক্সট ইজ কাশ্মীরের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কাশ্মীরের সব থেকে শ্রেষ্ঠ শাসক ছিলেন জৈনুল আবেদিন। জৈনুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। তাকে কি বলা হয়? তাকে বলা হয় কাশ্মীরের আকবর। চলো, টিডব্লিউএস একাডেমিতে যারা ভর্তি হতে চাও তাদের জন্য টিডব্লিউএস একাডেমিতে চলে এসেছে আমাদের নতুন ব্যাচ এসএসসি ফাউন্ডেশন এবং রেলওয়ে ফাউন্ডেশন। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আজই। সমস্ত চাকরির প্রিপারেশন আমাদের টিডব্লিউএস একাডেমিতে দেওয়া হয়। সমস্ত ক্লাস তোমরা এখানে বেসিক ক্লাস পাবে কিছু কিছু, এবং কিছু নয় মানে কিছু ব্যাচ আছে যেখানে পুরো বেসিক থেকে পড়ানো হয়, কিছু ব্যাচ আছে যেখানে প্র্যাকটিস করানো হয়। তো তোমরা যেটা সুবিধার্থে তোমার যেটার প্রয়োজন মনে হয় সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। আর টিডব্লিউএস একাডেমি অ্যাপ যদি ডাউনলোড করো, তো ডাউনলোড করলে অনেক ফিচার্স তোমরা সেখান থেকে পাবে, যেমন মক টেস্ট পাবে ফ্রিতে অনেক সেখানে জিনিস তোমাদের দেওয়া হয়, ফ্রি ক্লাসও মাঝে মধ্যে দেওয়া হয়। তো টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই করে নেবে। প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সকলে ডাউনলোড করো। হেল্পলাইন নাম্বারে যদি যোগাযোগ করতে চাও, হেল্পলাইন নাম্বার আছে আমাদের, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট, শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে কি চাষের জন্য বিখ্যাত? আচ্ছা, শ্রীলঙ্কা ভারতের একটা প্রতিবেশী দেশ। পক প্রণালী দ্বারা ভারত থেকে শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে। তো এই যে শ্রীলঙ্কা ভারতের কোথায় আছে? দক্ষিণ দিকে অবস্থিত আছে, তাই না? জলভাগের সঙ্গে একটা সীমানা শেয়ার করে ভারতের সঙ্গে। তো এই শ্রীলঙ্কার যে পাহাড়ি অঞ্চল, এটা কি চাষের জন্য বিখ্যাত? রাবার, রেশম, কফি, চা। কি চাষ হয় খুবই বেশি পরিমাণে? তো শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল চা চাষের জন্য খুবই বিখ্যাত। শ্রীলঙ্কা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট, পৃথিবীর মধ্যে একটা অন্যতম কিন্তু বৃহৎ, পুরো বৃহৎ না মানে অন্যতম বৃহৎ একটা কিন্তু চা এক্সপোর্টিং কান্ট্রি। এখান থেকে কিন্তু চা, শ্রীলঙ্কায় যে পণ্যগুলো বা পণ্যদ্রব্য রপ্তানি হয় তার মধ্যে চা সর্বাধিক রপ্তানি করে থাকে শ্রীলঙ্কা। দাঁতের ডাক্তারেরা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করে? 17 নম্বর প্রশ্ন। দাঁতের ডাক্তার যারা হয়ে থাকে তারা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণের ব্যবহার করে থাকে? দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণের ব্যবহার করে? অবতল দর্পণের ব্যবহার করে থাকে দাঁতের ডক্টরেরা। এরপরে হচ্ছে, কারণ অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়? অবতল দর্পণে যে তোমার প্রতিবিম্ব সেটা কিন্তু বড় হয়, তাই না? অবতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব পড়লে সেটা বড় দেখাবে, আর উত্তল দর্পণে সেটা ছোট দেখাবে। তো অবতল দর্পণ এই কারণে ব্যবহার করা হয়, ছোট জিনিসকে বড় করে দেখতে। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটেঙ্গেল ইটালির একজন সমাজসেবিকা ছিলেন। তো ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়ে থাকে লেডি উইথ দ্য ল্যাম্প। ইনি নার্সিং এর জনক হিসাবে পরিচিত। নার্সিং মানে নিশ্চয়ই তোমরা বোঝো। তো নার্সিং এর জনককে, নার্সিং এর জনক হচ্ছে
তিনি, জনক বা জননী যাই বলো, তিনি হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আচ্ছা, একজনকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়, কাকে বলা হয় জানো? ভারতের নাইটিঙ্গেলকে ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? অ্যান্সার কি হবে জানো? ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল। অলরাইট, এর পরের প্রশ্ন আমরা দেখি, নিম্নের কোনটি বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঘোষণা করা হয়েছে? বিশ্বের মধ্যে সবথেকে পলিউটেড সিটি, দূষিত শহর কোনটিকে ঘোষণা করা হয়? বিশ্বের মধ্যে সবথেকে দূষিত শহর হচ্ছে হ্যানয়। ঠিক আছে, হ্যানয় হচ্ছে বিশ্বের সবথেকে দূষিত শহর। এটা একটা দেশের রাজধানী। কোন দেশের রাজধানী? এটা দক্ষিণ এশীয় অঞ্চলের একটা দেশ, ভিয়েতনামের রাজধানী। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। আর ভারতের মধ্যে যদি আমরা দেখি, দিল্লি কিন্তু অনেক পলিউটেড একটা সিটির মধ্যে পড়ে থাকে। দিল্লি অ্যাকচুয়ালি আমাদের ভারতের ম্যাক্সিমাম মেজর সিটিগুলো কিন্তু পলিউটেড সিটির মধ্যে আসে বর্তমানে। এরপরে ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? ইউরোপের সব থেকে হাইয়েস্ট পিক, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? ইউরোপ মহাদেশের সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এলব্রুস। এলব্রুস এখানে দেখো, সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ প্রতিটি মহাদেশের। তো কিছু মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম দেওয়া আছে, যেমন এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট, যেটা শুধু এশিয়া মহাদেশ নয়, পুরো বিশ্বের মধ্যে সব থেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া। উত্তর আমেরিকার হচ্ছে মাউন্ট ম্যাককিনলে। মাউন্ট ম্যাককিনলে হচ্ছে উত্তর আমেরিকার হাইস্ট পিক। আফ্রিকার হাইস্ট পিক হচ্ছে মাউন্ট কিলিমানজারো। ইউরোপের হাইস্ট পিক হচ্ছে মাউন্ট এলব্রুস। এলব্রুস এছাড়া ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পুনকাক জায়া। এটাকে মাউন্ট কার্সেন্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, পুনকাক জায়া বা এটাকে মাউন্ট কার্সেন্ট বলা হয়। এরপরে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ভিনসন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আন্টার্কটিকার সব থেকে হাইয়েস্ট পিকের নাম কি? মাউন্ট ভিনসন আন্টার্কটিকার। আফ্রিকা মহাদেশেরটাও খুবই ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে। ঠিক আছে, নিম্নের কোনটি গুরুগ্রামে 10 মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে? 10 মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা গুরুগ্রামে চালু করেছে কোন কোম্পানিটি? এখানে জোম্যাটো, জিওমার্ট, ব্লিঙ্কিট, অ্যামাজন ফ্রেশ। এর ভিতরে অ্যামাজন ফ্রেশ, এর ভিতরে ব্লিঙ্কিট, অপশন সি। কে সম্প্রতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 কে সম্প্রতি উদ্বোধন করেছেন? কে সম্প্রতি ভারতের মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 উদ্বোধন করেছে? অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিম্নলিখিত কোন স্থানে মহাকর্ষীয় তরঙ্গ শূন্য হয়? মহাকর্ষীয় ত্বরণ, মাফ করবে, মহাকর্ষীয় ত্বরণ কোন স্থানে শূন্য হয়ে থাকে? মহাকর্ষীয় ত্বরণ বা এছাড়া যদি বলা হয় গ্র্যাভিটি, কোথায় শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে শূন্য হবে মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় ত্বরণ। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মীয় সভা এটা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় 1815 সালে। 1815 সালে আত্মীয় সভা স্থাপিত হয়েছিল। এরপরে দেখো, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস কি? ইসলামিক ক্যালেন্ডার এটাকে হিজরি ক্যালেন্ডারও বলা হয়। ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস কি? মুহররম হচ্ছে
ইসলামিক ক্যালেন্ডার, ইসলামিক বর্ষপঞ্জিকার কিন্তু প্রথম মাস। অলরাইট, এখানেই শেষ করছি আজকের সেশনটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করতে ভুলবে না। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে।